সতর্কীকরণ সতর্কীকরণ সতর্কীকরণ। প্রথমেই বলে দিই, এই ভিডিওটা দেখার পর বায়োলজির প্রেমে পড়ে গেলে আমি কিন্তু দায়ী নই। তো আচ্ছা, একে তুই চিনিস? এই ভদ্রলোককে পিকে নাম লিখেছি না? 2014 সালে একটা সিনেমা বেরিয়েছিল আমির খানের, দেখেছিস কিনা আমি জানি না। পিকে বিরাট পপুলার সিনেমা, অল ইন্ডিয়া একটা বিরাট ফেমাস সিনেমা ছিল। তা আমি ছোট্ট করে একটা বলে দিই, তুই বলি স্যার পড়াচ্ছেন তো বায়োলজি, আসছি আসছি আসছি। তার আগে পিকের গল্পটা একটু শোনেন। পিকে হচ্ছে একটা এলিয়েন ছিল, যে হচ্ছে অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছিল। পৃথিবীর জীবনযাত্রা সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। সে প্রথম পৃথিবীতে এসে বিভিন্ন রকম নতুনত্ব জিনিস দেখে সে প্রচুর কিউরিয়াস হয়েছিল, একের পর এক জিনিস সে আবিষ্কার করেছিল। খুব হাসিরও সিনেমা, খুব এন্টারটেনিংও সিনেমা। যারা দেখেছি সেই ক্লাসটায় আরো বেশি মজা পাবি, না দেখলেও আমি তোকে বেসিক গল্পটা বলে দিলাম। এবার এখন আমাদের পড়তে চলেছে কি আমরা জীব জগৎ, এই চ্যাপ্টারটা। তো ধরা যাক পিকে ওরকম একটা স্পেসশিপে করে একদিন পৃথিবীতে এসেছে। হলো, পিকে তো ধর কিছুই জানে না, পৃথিবীর আদব কায়দা কিছুই জানে না। তো পিকে হাতে এরকম একটা তোর মানে চেক লিস্ট নিয়ে এসছে, একটা ফর্দ টাইপের নিয়ে এসছে, যে ওকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ওই এলিয়েনটাকে, ভিন গ্রহের প্রাণীটাকে, তাদের গ্রহের যারা জীবরা তারা দায়িত্ব নিয়ে পাঠিয়েছে। আচ্ছা দেখো তো, পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে দেখো তো যে পৃথিবীতে জীব জগৎ মানে আই মিন কিছু বেঁচে টেচে আছে কিনা, বা পৃথিবীতে সবই কি জড়বস্তু, নাকি সেখানে কিছু জীবিত বস্তু আছে। এবার জীবিত বস্তু না জড় বস্তুকে তত কিছু বোঝে না, তাকে কয়েকটা শর্ত দিয়েছে। বলছে দেখো এই শর্তটা যদি দেখো তাহলে টিক মারবে, যদি না দেখো প্রত্যেকটা জিনিসকে দেখবে, যদি না দেখো তাহলে ক্রস করবে। তো পিকে ওরকম একটা কয়েকটা ক্যারেক্টার্স নিয়ে এসেছে, কয়েকটা মানে ফর্দ নিয়ে এসেছে, যেখানে কয়েকটা জিনিস লেখা আছে, 7টা বা 6টা থেকে 7টা জিনিস লেখা আছে। ফার্স্টে পিকে পৃথিবীতে নেমেছে, পৃথিবীতে নেমেই তো সে প্রচুর অবাক টবাক হয়ে গেছে। তো প্রথমেই ধর সে দেখলো তাকে লেখা আছে, তার প্রথম শর্তে কি লেখা আছে, তার প্রথম শর্তে লেখা আছে মুভমেন্ট, মানে একটা জিনিস চলাফেরা করে কি করে না সে দেখছে। সে প্রথমে একটা পাথরের কাছে গেছে, দেখছে পাথরটা কিছু নড়ছে না, কিছু নড়াচড়া করছে না, অতএব পাথরটার পাশে সে ক্রস দিয়ে দিয়েছে। আবার ধর সে তার পাশে একটা সে তো চেনে না, কিন্তু তার পাশ দিয়ে একটা ধর কুকুর যাচ্ছে, বা এরকম একটা অদ্ভুত অদ্ভুত প্রাণী, এই ধরনের প্রাণী, মানুষের মতো প্রাণী, কুকুরের মতো প্রাণী, সেটা নিশ্চয়ই তাদের গ্রহে পাওয়া যাবে না। তো তাদেরকে সে দেখছে যে আচ্ছা এই প্রাণীগুলো মানে প্রাণীও কিনা সেটাও সে জানে না, দেখছে যে এইরকম একটা কিছু জিনিস যে কিন্তু চলাফেরা করছে, যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ছে, তাহলে তাদের পাশে সে রাইট দিয়েছে। এটা গেল। আর কি ওর ফর্দে বা ওর চেক লিস্টে আর কি কি জিনিস ছিল, এরকম একটা হাতে সেই হচ্ছে আমাদের পিকে একটা লম্বা ফর্দ নিয়ে এসেছে। সেই লম্বা ফর্দটাকে সে মিলিয়ে মিলিয়ে দেখছে, আচ্ছা দেখি তো এটা মিলছে কি, এটা মিলছে কি, নাকি এটা মিলছে, মিললে রাইট দিচ্ছে, না মিললে ক্রস দিচ্ছে। ঠিক আছে, তারপরে ধর দেখছে রেসপিরেশন বলে তার একটা শর্ত ছিল। রেসপিরেশন শর্তটা কিরকম জিনিস, দেখছে আচ্ছা দেখো তো, মানে দূর থেকে সে দেখছে বা মানে কাছে গিয়ে সে অনুভব করার চেষ্টা করছে যে তারা কি শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। বলছে দেখছে যে ওই পাথরটাকেও দেখেছে, ধর পাথরটার গা থেকে তো কেউ শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, বা বিভিন্ন যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে দেখছে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে বা ব্রিদিং করছে কি করছে না। রেসপিরেশনের সাথে এখানে আর একটা ছিল ব্রিদিং ও রেসপিরেশন, দেখছে যে সে করছে কি করছে না, দিয়ে দেখছে যারা করছে তাদেরকে রাইট দিচ্ছে, যারা করছে না তাদেরকে ক্রস দিচ্ছে। ঠিক আছে, এইরকম তো হচ্ছে, খুব ভালো কথা। তো এরকম ভাবে পিকে চলছে চলছে চলছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে বিভিন্ন রকম মানে চেক লিস্টের মাধ্যমে সে কিন্তু একটা জিনিস থেকে আরেকটা জিনিস দেখছে। এর পরের ক্যারেক্টার পিকে কি দেখছে, এর পরের ক্যারেক্টার পিকে যেটা দেখছে সেটা হচ্ছে যে উত্তেজিতটা কি জিনিস দেখছে, যে আচ্ছা বিভিন্ন এদের কি কোনো মানে অনুভূতি আছে, মানে বিভিন্ন অনুভব করছে, কাউকে জিজ্ঞেস করছে, দিয়ে অনুভব করার চেষ্টা করছে যে এদের কি কোনো উত্তেজিতা আছে না নেই। আমি গল্পটাকে এবার কন্টিনিউ করছি, তার মানে তো এতক্ষণে আমি বুঝে গেছিস আমি কি বলতে চাইছি, যে এই সমস্ত জিনিস একটা এলিয়েন ধর পৃথিবীতে ধর চলে এলো, তাহলে সে যেমন ভাবে একটা করে জিনিস দেখবে, এরকম ভাবে বেশ কয়েকটা ক্যারেক্টারসকে আমরা যদি ধরে ধরে আলোচনা করি, তাহলেই পিকে বুঝতে পারছে যে এই প্রাণীটা কি জীবিত আছে নাকি মরে গেছে। তার মানে কি কি ক্যারেক্টার পিকে দেখেছিল, এবার আমি আমাদের বায়োলজির ভাষায় এগুলোকে একটু ব্যাখ্যা করছি, তারপর আবার পিকের গল্পে ফিরে আসবো। প্রথম গল্প কি, যে এই যে পিকে মুভমেন্টের কথা বলেছিল, মুভমেন্ট হচ্ছে এই টোটাল বৈশিষ্ট্যগুলো, আরো কয়েকটা আমি বৈশিষ্ট্য বলছি যেগুলো হচ্ছে জীবের ধর্ম। মুভমেন্ট মানে কি, ধর আমরা এই যে আমি এখন পড়াচ্ছি, আমার হাত পা মুভমেন্ট হচ্ছে, কিন্তু এই যে পিছনে যে বোর্ডটা আছে, বোর্ডটা তো একটা জড় বস্তু, তাহলে বোর্ড নিশ্চয়ই কিছু মুভ টুভ করছে না, মানে এর নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বা
ঘোরাফেরার কোনো ক্ষমতা নেই। তাহলে মুভমেন্ট যারা করছে তারা জেনারেলি এটা জীব জীব মানে একদম সজীব বস্তুর ক্ষেত্রে দেখা যায়। তাই পিকেও এটা চেকলিস্ট দিয়েছিল। আমিও সেই একই কথা বলবো যে যারা মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারা হচ্ছে তাদেরকে আমরা রাইট দেবো, অর্থাৎ তারা জীবের মধ্যে জীবের কোনো বৈশিষ্ট্যের মধ্যে তারা সেটা পড়ছে, যারা করছে না তাদেরকে আমরা ফার্স্টে ক্রস দেবো। আর কি কি জীবের বৈশিষ্ট্য আছে, ব্রিদিং বা রেসপিরেশন। পিকে যা যা চেকলিস্টটা দিয়েছিল আমি পিকে চেকলিস্টে তোদেরকে বলছি। ব্রিদিং বা রেসপিরেশন, ব্রিদিংটা তো বাইরে থেকে তাও ধর অনুভব করা যায়, যে সেই তুই নিজেও বুঝতে পারবি যে তুই কি শ্বাস প্রশ্বাস নিচ্ছিস কি নিচ্ছিস না, ঠিক আছে। তো একটা নিঃশ্বাস যখন আমরা ছাড়ছি তখন তো একটা তার একটা অনুভব পাওয়া যায় নাকের সামনে হাত রাখলে ইত্যাদি। তারপর হচ্ছে উত্তেজিতা। উত্তেজিতা মানে কি, উত্তেজিত মানে হচ্ছে ধর পিকে দেখছে মানুষ ঠান্ডায় কাঁপছে, আবার ধর গরমকালে সে ফ্যান চালাচ্ছে বা তার গরম করছে, তার মানে এই যে সেন্স গুলো আমাদেরকে আছে, শুধু আমাদের বলে না, অন্য যে কোনো প্রাণীর আছে। তোরা ক্লাস 10-এ লজ্জাবতীর কথা পড়ে এসেছিস। লজ্জাবতীতে কি দেখেছিলাম, মিমোসা পুডিকা। সেখানকার তো হচ্ছে যে যখন পাতাগুলোকে তুই যখন স্পর্শ করছিস তখন সেটা মুড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং যখন আদারওয়াইজ অন্য সময় আবার কিছুটা তুই সময় দিলে তারা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তার মানে উত্তেজিতার ক্ষেত্রে আমরা বলতে পারি যাদের ক্ষেত্রে উত্তেজিতা দেখা যায় তারা জীব, যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না তারা হচ্ছে জড়। আর কি কি পিকে ক্যারেক্টার্স দেখেছিল, তারপরে দেখেছিল গ্রোথ। গ্রোথটা আবার কি জিনিস, এটা আবার পিকে একটু কনফিউজ ছিল। কিরকম কনফিউজ ছিল, দেখছে যে আমি নর্মাল ভাবেই তোকে যদি বলি যে একটা মানুষ যখন বড় হচ্ছে বা একটা প্রাণী যখন বড় হচ্ছে, ঠিক আছে, একটা মানুষ যখন বড় হচ্ছে বা একটা প্রাণী যখন বড় হচ্ছে, তো তখন তার কিন্তু একটা বৃদ্ধি হয়। শুনলে অবাক হয়ে যাবে, ভাবলে অবাক হয়ে যাবে, আমাদের প্রত্যেকের জীবন সৃষ্টি হয়েছিল এমন একটা কোষ থেকে যে কোষটাকে একসময় খালি চোখে দেখা পর্যন্ত যেত না। অথচ দেখ আজকে আমি এত বড় হয়ে তোদের সামনে পড়াচ্ছি, তুই জন্মানোর পর এত বড় হয়ে তুই অনলাইনে এই ক্লাসটা করছিস, ইউটিউবে এই ক্লাসটা করছিস। তার মানে গ্রোথটা কিন্তু একটা কোষ থেকে একাধিক কোষ ভাঙতে ভাঙতে মানে বিভাজিত হতে 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 সেটা একটা বড় প্রাণীতে বা বড় কোনো জীবে পরিণত হচ্ছে, এটা তার একটা বৃদ্ধি হচ্ছে। এবার তোকে কেন বললাম পিকে, আমাদের এই পিকে সিনেমার আমির খান, ঠিক আছে। তো কেন সে কনফিউজ ছিল, তার কারণ সে বুঝতে পারছিল না, সে বুঝতে পারছে না, সে দেখছে যে একটা জীবও যেমন বড় হচ্ছে, অমনি আমরা একটা জায়গায় ধর একটু বালি টালি পড়েছিল, হঠাৎ করে দেখতে দেখতে ঝড় টর টাইপের কিছু একটা হলো, সেখানে বালি স্তূপে আরো কিছু বালি এসে জুড়ে বসলো, বাংলায় যেমন বলে। আচ্ছা তাহলে পিকে ভাবতে শুরু করলো, আচ্ছা তাহলে এখানে বাইরে থেকেও তো বালি এখানে এসে জুড়ে বসে এর আরো বৃদ্ধি হলো, তাহলে কি ও ভুল করে বালিটাকে টিক দিয়ে ফেলেছিল, ও ভুল করে বালিটাকেও জীব বলে টিক দিয়ে ফেলেছিল। পরবর্তীকালে ও নিজের ভুল বুঝতে পারলো। ও কি বুঝতে পারলো, ও বুঝতে পারলো না বালির বৃদ্ধিটা আর মানুষ বা অন্যান্য জীবের যে ছোট থেকে বড় হচ্ছে দুটো আলাদা জিনিস। কেন, মানুষ আমরা যখন বড় হই আমাদের দেহের একটা কোষ থেকে দুটো কোষ থেকে চারটে কোষ থেকে আটটা কোষ থেকে 16টা কোষ থেকে 32টা কোষ, এইরকম ভাবে কোষের সংখ্যা বাড়তে 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 আমাদের একটা অন্তস্থ বৃদ্ধি ঘটছে। আর বালির ক্ষেত্রে কি হচ্ছে, এইরকম বা কোথাও ধর একটা বরফের স্তূপে আর একটু বরফ জমে গেল, এই কেসগুলো কি হচ্ছে, বহিস্থ বৃদ্ধি হচ্ছে। এই দুটো বৃদ্ধিকে আমরা আলাদা করব। বহিস্থ বৃদ্ধিকে আমরা বলি হচ্ছে অ্যাক্রিশন, বহিস্থ বৃদ্ধিকে আমরা বলি অ্যাক্রিশন। আর যেটা অন্তস্থ বৃদ্ধি যেটা আমি বললাম, অন্তস্থ বৃদ্ধি যেটা আমরা বললাম, যেটা আমাদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ কোষের পর কোষ জড়ো হয়ে যুক্ত হয়ে যেটা তৈরি হয়, সেটাকে বলা হয় ইনটুসাসেপশন। ইনটুসাসেপশন, ঠিক আছে। তাহলে কি বললাম, এই আমাদের দেহের যে বৃদ্ধিটা দেখা যায়, দুটো বৃদ্ধির মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে অন্তস্থ বৃদ্ধিকে ইনটুসাসেপশন বোঝানো হয়, আর যেটা বহিস্থ বৃদ্ধি হচ্ছে তাদেরকে আমরা অ্যাক্রিশন বলছি। এইটাকে কিন্তু জীবের বৈশিষ্ট্যের মধ্যে আমরা ধরছি না, এটা সম্পূর্ণ একটা আলাদা। ওই যেটা তোকে বললাম যে একটা উড়ে এসে জুড়ে বসেছে, একটা মানে ঝড় হয়েছে, উড়ে এসে জুড়ে বসেছে, বালি উড়ে এসে জুড়ে বসেছে, সেটাও তো একটা বৃদ্ধি, সেটা হচ্ছে অ্যাক্রিশন বৃদ্ধি, ওটাকে অ্যাক্রিশন বলবো। কিন্তু আদারওয়াইজ যে বৃদ্ধিটা হয় সেটাকে আমরা ইনটুসাসেপশন বলবো। এবং এইটা কিন্তু জীবের একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা জীবের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। পিকে এই বৈশিষ্ট্যটাও দেখলো, পিকে এই বৈশিষ্ট্যটা দেখলো। এবার একটা মজার ঘটনা বলি, পিকের সাথে একটা মজার ঘটনা ঘটলো। কিরকম মজার ঘটনা ঘটলো, পিকে দেখছে ততদিনে কয়েকদিন থেকেছে, লুকিয়ে চুরিয়ে থাকছে, মানুষ দেখলে তো মানুষ ওকে সব অবাক হয়ে যাবে। তো ও দেখছে যে একটা ফ্যামিলিকে লক্ষ্য রাখছে, দেখছে ফ্যামিলির আচার আচরণ কিরকম হচ্ছে না হচ্ছে ইত্যাদি সব সে লক্ষ্য রাখছে। হঠাৎ করে এই ফ্যামিলির আচার আচরণ লক্ষ্য রাখতে রাখতে দেখলো ফ্যামিলিতে অল্প কয়েকজন লোক ছিল, 3-4 জন লোক ছিল। হঠাৎ করে সে দেখছে ওই ফ্যামিলিতে হঠাৎ করে 2-1 দিন বাদে সে দেখছে একটা নতুন জীবকে সে দেখতে পাচ্ছে। পিকে অবাক হয়ে গেল, আরে ये छोटा इंसान यहाँ पर कहाँ से आ गया, डाउनलोड किया क्या?
তো এইটা শুনে পিকে অবাক হয়ে গেল যে এই কোথা থেকে এলো, ডাউনলোড করা হয়েছে নাকি, যে ছিল তো এদের ফ্যামিলিতে 2-3 জন 4 জন, হঠাৎ করে একটা ছোট বাচ্চা কি করে চলে এলো। তখন পিকে কনফিউজ হয়ে গেল, ভাবছে কি কেস। তারপর পিকে ভাবতে শুরু করলো, আরে পৃথিবীতে সিস্টেমটা তো এরকম ভাবে চলে না, পৃথিবীর সিস্টেমটা একটু অন্যভাবে চলে। এখানে যেমন এক্সিট আছে, একটা মানুষ পৃথিবী ছেড়ে চলেও যাচ্ছে, এখানে তেমন এন্ট্রিও আছে। এই বাচ্চাটা পৃথিবীতে এন্ট্রি নিল, তখন পিকে ভাবতে শুরু করলো, আচ্ছা ভাই এই এন্ট্রিটা পেলো কি করে। তখন সে বুঝতে পারলো যে হ্যাঁ আচ্ছা, এই যে আমার চেক লিস্টে তো আরো একটা শর্ত আছে, কি শর্ত, সেটা হচ্ছে জনন। আমার চেক লিস্টে আরো একটা শর্ত আছে জনন, যেটাকে রিপ্রোডাকশন বলে। এই মানুষ বা অন্য যেসব জীব পৃথিবীতে আছে, যাদেরকে আমরা জীব বলছি, তারা কিন্তু আবার সে টিক দিল তার ওই চেক লিস্টে যে এরা সত্যিই কিন্তু জনন করে। আর জনন করে কি হয়, একটা মানুষ থেকে দুটো মানুষ থেকে একাধিক মানুষ, মানে আস্তে আস্তে মানুষের সংখ্যাটা যে বাড়ছে, পিকে বুঝতে পারলো। পিকে তো একটা অন্য গ্রহের প্রাণী, সে তো মানে এই ব্যাপারগুলো বুঝতো না। আস্তে আস্তে সে বুঝতে পারলো যে মানুষ বা অন্যান্য জীব, সে বাঘ সিংহ সবার ক্ষেত্রে এটা দেখা যায় যে জননের মাধ্যমে তাদের একটা সংখ্যা থেকে আর একটা সংখ্যা বাড়ছে, আস্তে আস্তে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই জনন বা রিপ্রোডাকশনও জীবের একটা ক্যারেক্টার, যাদের ক্ষেত্রে জনন দেখা যাচ্ছে না তাদেরকে আপাতত সে ক্রস দিয়ে রাখলো। কিন্তু এখানে পিকে একটু ভুল করলো। কি ভুল করলো আমি তোকে একটু বলি। দেখ, পিকে যেটা দেখলো যে মানুষজন বা যে প্রাণী ধর জনন করছে, তাদেরকে সে বা যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সে জীব বলে রাইট দিয়েছে, যাদেরকে জনন করেনি তাদেরকে জীব না বলে জ্বর বলে ধরে নিয়েছে। কিন্তু তা তো না, এবার পিকে কনফিউজ হয়ে গেছে। এ জনন ধর এমনও তো কিছু মানুষজন আছে যারা জনন টনন করছেন না বা বিয়ে থা করেননি, তাদের সংসার ধর্ম পালন করেননি। এবার পিকে ভুল করে কি করেছে, তাদেরকে ক্রস দিয়ে দিয়েছে। আবার পিকে দেখছে এর সাথে তো মিলছে না, এরা তো রেসপিরেশন করছে, তাহলে রেসপিরেশন করছে রাইট হয়ে গেছে, আবার আমি জনন করছি না বলে ক্রস দিয়ে দিচ্ছি। তখন পিকে আবার নিজের ভুলটা বুঝতে পারলো যে না, এই রেসপিরেশন বা ব্রিদিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে বাংলা ভাষায় বলতে গেলে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, বা ইংলিশে বলতে গেলে ডেফিনিটিভ ক্যারেক্টার। মানে কি ডেফিনিটিভ ক্যারেক্টার? মানে হচ্ছে যেটা ছাড়া কোনো একটা জীব বাঁচতেই পারে না কোনোভাবে, কিন্তু এই জনন বা রিপ্রোডাকশন ছাড়া প্রজাতিটা হয়তো টিকবে না, কিন্তু প্রজাতির মধ্যে বেশ কিছু মানুষজন বা বেশ কিছু জীব কিন্তু টিকে যাবে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, ভালো করে শোন। আমি বলতে চাইছি পৃথিবীতে এমন কোনো মানুষ বা এমন কোনো জীব তুই দেখতে পাবি না যার দেখে তোরা কিছুটা ক্লাস 9-এও পড়েছিস। মনে করে দেখ, এই ডেমো ক্লাসও আমি যেটা তোকে দেখাচ্ছি, যে মনে কর ওই যাদের দেখে গ্লাইকোলাইসিস হয়, ক্রেবস চক্র হয়, দিয়ে আলটিমেটলি তো এটিপি তৈরি হয়। এটিপি মানে কি, শক্তি তৈরি হচ্ছে। তার মানে আমরা প্রত্যেক দিন তো কিছু না কিছু খাই। কেন খাই? যে আমাদের দেহে এটিপি তৈরি করার জন্য। তাহলে এটিপি তৈরি করা হলে তার টোটাল প্রসেসটা ব্রিদিং বা রেসপিরেশনের মাধ্যমে আমাদের দেহে এটিপি তৈরি হচ্ছে, এবং সেই এটিপি শক্তিতে আমরা নিজেরা বেঁচে থাকছি। আবার কিন্তু যদি উল্টো দিকে দেখিস, পৃথিবীতে আমি যদি ধরি যে টোটাল যতগুলো মানুষ আছে সেটাকে যদি 100% মানুষ ধরি, তার মধ্যে 95% মানুষ হয়তো রিপ্রোডাকশন করে, 5% মানুষ তো করে না, জনন করে না। তাহলে সেই 5% মানুষ জনন করে না, ঠিক আছে, মানে তাদের সন্তান সন্ততি হয়তো নেই, কিন্তু তার মানে তো এটা নয় যে তারা মৃত। তারা জনন করে না, যে কোনো কারণ হতে পারে, তারা হয়তো স্টেরাইল হতে পারে, বিভিন্ন কারণের জন্য তারা হয়তো জনন করে না। অর্থাৎ ওই 100টা মানুষের মধ্যে 10টা মানুষ বা 5টা মানুষ যদি জনন না করে, তাহলে তারা কিন্তু জীবিত। অর্থাৎ জনন বৈশিষ্ট্যটা থাকলে, জনন যে করছে সে জীব হবেই, কিন্তু জনন না থাকলে, বৈশিষ্ট্যটা কেউ না দেখায় সে যে জীব হবে না তার কোনো মানে নেই। কিন্তু উল্টো দিকে এই রেসপিরেশন বা ব্রিদিং বৈশিষ্ট্যটা এমনই, এটা না থাকলে তাকে তুই জীব বলতেই পারিস না। মানে এই রেসপিরেশন বা উত্তেজিতা, এই বিপাক, এক কথায় বলতে গেলে যে বিপাকটা হচ্ছে এমন, জীবকে করতেই হবে, না হলে তুই তাকে কি করে জীব বলবি? এমন কোন জীব আছে নাকি যে খাবার দাবার খায় না বা না খেয়ে সে দীর্ঘকালীন ভাবে বেঁচে আছে? সেটা তো হতে পারে না। তার মানে এই বৈশিষ্ট্যটা বাধ্যতামূলক। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো, এদের যেটা বাধ্যতামূলক ক্যারেক্টার, যেটা বাধ্যতামূলক বিষয়, তাদেরকে আমরা বলবো ডেফিনিটিভ ক্যারেক্টার। মানে ডেফিনিটিভ ক্যারেক্টার, বা যেটা বাধ্যতামূলক বিষয় তাকে আমরা বলবো ডেফিনিটিভ ক্যারেক্টার বা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। আর যেটা বাধ্য নয়, মানে একটা প্রজাতির মধ্যে ধর পৃথিবীতে 100টা মানুষ আছে, 100টা মানুষের মধ্যে সবাই তো জনন করে না, তার মানে যারা জনন করে না তারাও তো বেঁচে আছে। এই ধরনের বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? নন ডেফিনিটিভ ক্যারেক্টার। এই ধরনের বৈশিষ্ট্যকে আমরা বলবো নন ডেফিনিটিভ ক্যারেক্টার। অর্থাৎ যে বৈশিষ্ট্যটা, যে পিকে টিক মার্ক দিচ্ছে, ধর পিকে 7টা ক্যারেক্টার নিয়ে এসেছে, 7টার মধ্যে সবগুলোই যে একটা মানুষের দেহে থাকলে তবে সে জীব বলবো, সেটা কিন্তু নয়। ঠিক আছে, যেমন তো জন্ম, আমি আবার বলছি,
জনন করলে একটা মানুষ অবশ্যই জীবিত, কিন্তু জনন না করলে মানুষটা যে মৃত সেটা তো তুই বলতে পারিস না। এমনি জনন না করে অনেক মানুষ বেঁচে থাকে বা অন্য অনেক প্রাণী বেঁচে থাকে। সেম ওয়েতে যদি বিপাকটাকে বলি বা এই রেসপিরেশনের এই ক্যারেক্টারটাকে বলি, যে এইটা কিন্তু এমন একটা বৈশিষ্ট্য যেটা ছাড়া জীব কিন্তু কোনোভাবে বাঁচতেই পারে না। তাই এইটাকে বলবো, এই ব্রিদিং বা রেসপিরেশন, এটাকে আমি বলবো ডেফিনিটিভ ক্যারেক্টার বা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য, আর জননকে আমি বলবো নন ডেফিনিটিভ ক্যারেক্টার বা অসংজ্ঞায়িত বৈশিষ্ট্য। তাহলে আর আর কিছু ক্যারেক্টার ছিল কি পিকের ওই ফর্দটায় দেখে নিই আমরা। তো আরো হচ্ছে কিছু ক্যারেক্টার ছিল, যেমন ধর এক্সক্রিশন, মানে এক্সক্রিশন মানে কি, যেটা হচ্ছে যে রেচন। ঠিক আছে, পিকে দেখলো যে লোকজন সব মূত্র টুত্র ত্যাগ ত্যাগ করছে। ঠিক আছে, তো তার মানে এই এক্সক্রিশন করছে, অর্থাৎ দেহ থেকে বর্জ্য পদার্থকে তারা বাইরে বার করে দিচ্ছে। এইটা নিশ্চয়ই জীবেরই ধর্ম, অর্থাৎ এইটা যারা করে তারা জীব, যারা করে না তারা জড়। কারণ জড় পদার্থ, এই যে বোর্ডটা, এ কিছু খায়ও না, আবার এই কিছু এক্সক্রিটও করে না, এই কিছু বাইরে বারও করে দেয় না, তাই তো? তাহলে এই এক্সক্রিশন বা যেটাকে আমরা বাংলা ভাষায় রেচন বলবো, সেটাও কিন্তু একটা কি বললাম, সেটাও কিন্তু একটা কিন্তু আমাদের জীবের বৈশিষ্ট্য, সেটাও কিন্তু একটা জীবের বৈশিষ্ট্য। এরপর আরো একটা ক্যারেক্টারস আমি বলবো, যে বলতে পারিস এই বৈশিষ্ট্যগুলোর সাথে সাথে আরো একটা জীবের বৈশিষ্ট্য আমি বলবো, যেটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলবো, যেটাকে আমরা কি বলবো, হোমিওস্ট্যাসিস। তো এই হোমিওস্ট্যাসিস জিনিসটা কি? হোমিওস্ট্যাসিস হচ্ছে, দেখবি হোমিওস্ট্যাসিস জিনিসটা হচ্ছে, এই ধর আমরা আমাদের দেহের উষ্ণতাটাকে মেনটেন করতে পারি। মানে আমি বলছি, ধর শীতকালে তো ঠান্ডা লাগছে, গ্রীষ্মকালে তোর হচ্ছে গরম লাগছে, কিন্তু তা সত্ত্বেও তুই যদি শীতকালেও তোর দেহে থার্মোমিটার দিস, তোর যা টেম্পারেচার দেখাবে, গ্রীষ্মকালেও তোর যদি জ্বর না আসে, যদি টেম্পারেচার দিস, মানে থার্মোমিটার দিস, তোর কিন্তু একই টেম্পারেচার দেখাবে। তার মানে তোর দেহে তো একটা তাপমাত্রা মেনটেন হচ্ছে। বা আমাদের দেহে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসও দেখা যায়, আমাদের দেহে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসও দেখা যায়। ধর রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেলে সেটা হাড়ে চলে যায়, অস্থিতে চলে যায়, অস্থিতে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায় সেটা আবার রক্তেতে চলে আসে। এইরকম ভাবে অর্থাৎ ক্যালসিয়ামের ভারসাম্যটা বজায় থাকছে, বা এখানে উষ্ণতার ভারসাম্যটা বজায় থাকতে, অর্থাৎ এইভাবে যখন আমাদের দেহে কোনো ভারসাম্য বজায় থাকছে, সেটাকে আমরা কি বলবো, আমরা হোমিওস্ট্যাসিস বলবো। এই হোমিওস্ট্যাসিস যে শব্দটা, এই হোমিওস্ট্যাসিস শব্দটা প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী ক্যানন। হোমিওস্ট্যাসিস শব্দটা প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ক্যানন। ঠিক আছে, তাহলে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম যে এই পিকের চোখ দিয়ে আমরা দেখলাম এই খুব মিষ্টি মিষ্টি হাসি হাসি, মানে টুকরো টুকরো, মানে খুব সুন্দর হাসছে। দেখ, এই পিকের হাসি হাসি মুখ দিয়ে বা পিকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই ক্যারেক্টার্স গুলো থাকলে তাকে আমরা জীব বলবো, এই ক্যারেক্টার্স গুলো না না থাকলে, অন্তত কয়েকটা ক্যারেক্টার্স যদি না থাকে, তাহলে তাকে আমরা জড় বলবো, তাকে আমরা জড় বলবো। এটাকে মনে রাখার একটা শর্ট ট্রিক্সও তুই ভাবতে পারিস, এরকম ভাবে MRSGREN, MRSGREN, মার্স গ্রিন কথাটা তুই যদি মনে রাখিস, মার্স গ্রিন কথাটা যদি তুই মনে রাখিস, তাহলে তুই জীবের বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় তুই পেয়ে যাবি। এম মানে হচ্ছে মুভমেন্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলছে। আর মানে রেসপিরেশন বা যেটাকে তোর শ্বসন বললাম। এস মানে সেন্সিটিভিটি বা উত্তেজিত, ওই যে লজ্জাবতীর কেসটা বললাম। জি মানে গ্রোথ, এই যেটা অ্যাক্রিশন ইনটু সাসেপশন যেটা বললাম। আর মানে রিপ্রোডাকশন বললাম। ই মানে এক্সক্রিশন বললাম, এক্সক্রিশন রেচন যেটাকে বললাম। আর এন মানে হচ্ছে নিউট্রিশন বুঝলাম, তাহলে পুষ্টি। ঠিক আছে, পুষ্টির মাধ্যমে তো আমরা বেঁচে আছি, আমাদের তো টোটাল যে পুষ্টিটা হচ্ছে সেই পুষ্টির মাধ্যমেই আমরা বেঁচে আছি। তো এই ক্যারেক্টার্স গুলো হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে পিকে ফার্স্ট প্রবলেম সলভ হলো, পিকে নেমে গেছে ওদের স্পেসশিপে করে নেমে গিয়ে আমাদের প্রবলেমটাও সলভ, মানে ওর বুঝতে পারলো যে কাদেরকে আমি জীব বলবো, কাদেরকে আমি জড় বলবো। এবার পিকে একটা মহা সমস্যায় পড়ে গেছে। ঠিক আছে, পিকের সমস্যা কিন্তু এখনো শেষ হয়নি, পিকের সমস্যা কিন্তু এখনো শেষ হয়নি। এরপর ওর যেটা সমস্যা শুরু হলো, যে ঠিক আছে জীব তো বুঝলাম, সে একটা মানুষের মতো একটা প্রাণী, ও তো আর ধর এটাকে মানুষ মানে এ মানুষকেও তো এরকম দেখতে ধর। ঠিক আছে, তো আমি বলছি ও একটা মানুষকে দেখছে, তাকেও সে জীব বলে ফেলছে টিকটিক দিয়ে, সেও জীবে দাঁড়িয়ে যাচ্ছে। আবার ধর একটা বাঘকে দেখছে, বাঘকেও টিকটিক দিয়ে সেও জীবে দাঁড়িয়ে যাচ্ছে। এবার এত প্রাণী বা এত জীবকে সে দেখছে, সে খুব কনফিউজ যে সবাই যদি জীব হয়, সবাইকে এরকম আলাদা আলাদা দেখতে কেন? তাহলে এদেরকে আমরা মানে কি বলবো, এদের সম্বন্ধে আমি ডিটেলসে জানবো কি করে? সবাই এত আলাদা আলাদা দেখতে, এত আলাদা আলাদা আচরণ করছে, প্রত্যেকের মানে এক একজন এক এক রকমের খাবার খাচ্ছে। তো সেই ওয়াইজ এই পিকে খুব কনফিউজ হয়ে গেল যে এদেরকে তাহলে একটা তো কিছু ভাবে মানে আমাদেরকে গ্রুপিং করতে হবে, যে এ জীব বাট এই গ্রুপের, এরাও জীব বাট অন্য গ্রুপের। এই ভাবনাটা থেকে পিকে মানে হচ্ছে তোর খুব সমস্যায় পড়ে গেল। ততদিনে পিকের সাথে বেশ কিছু মানুষের ধর পরিচয় হয়ে গেছে। ঠিক আছে, তো মানে বিজ্ঞানী টিজ্ঞানীর কাছে তারা এই জিনিসটা নিয়ে গেল। দেখুন, আপনাদের পৃথিবীতে তো এসেছি আমি, কিন্তু জীবের ব্যাপারটা তো আমি বুঝলাম, কিন্তু আপনাদের পৃথিবীতে এত জীব বা এত
মানে প্রাণী বা এত উদ্ভিদ, এদেরকে সবাই জীব বললে কি করে হবে? এদের তো এক একজন এক এক রকম দেখতে, এক একজনের এক এক রকম আচার আচরণ। তখন বিজ্ঞানীরা ভাবতে শুরু করলো, বললো না এরকম নয়, আমি তোমাদেরকে একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। কি সিস্টেম? তখন যে সিস্টেমটা শেখানো হলো পিকে, সেই সিস্টেমটাই, এটা আমি এবার মুছে দিচ্ছি, যে সিস্টেমটা পিকে কে শেখানো হলো সেই সিস্টেমটারই নাম হচ্ছে, তোদের এই সিলেবাসে যেটা আছে সেই সিস্টেমটারই নাম হচ্ছে ট্যাক্সোনমি। সেই সিস্টেমটারই নাম হচ্ছে ট্যাক্সোনমি। তো এই ট্যাক্সোনমি জিনিসটা কি ভাই? ট্যাক্সোনমি জিনিসটা কি? ট্যাক্সোনমি জিনিসটা হচ্ছে, আমি তোকে একটা একদম সিম্পল ভাবে আমি তোকে একটু বোঝাই যে ট্যাক্সোনমি মানে হচ্ছে, যে এবার একটু পিকে থেকে একটু এদিকের গল্পে ফিরে আসি, পিকে থেকে এদিকের গল্পে ফিরে আসি। এর মানেটা হচ্ছে, ধর আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, যে এক সময় যে একটা ছত্রাকের আক্রমণ হয়েছিল, একটা ছত্রাকের মানে আক্রমণ হয়েছিল তোর হচ্ছে যে গম গাছে, যেটা হচ্ছে টিটিলাটা ইন্ডিকা। তো এর বাস্তব তোকে কিছু উদাহরণ দিচ্ছি, যে বিজ্ঞানীরা মানে আমেরিকায় গম উৎপাদন অত্যন্ত কমে গেছিল, তখন বিজ্ঞানীরা খুব মাথায় হাত দিয়ে বসে পড়েছিল যে এত উৎপাদন কমে গেছে, কি সমস্যা হচ্ছে। তখন পরবর্তীকালে জানা গেল এই টিটিলাটা ইন্ডিকা নামক এক ধরনের ছত্রাক একে অ্যাটাক করছে, তাই কমে গেছে। বা তোকে যদি আমি আরো একটা বাস্তব উদাহরণ দিই, আজকে ধর একটা মানুষকে সাপে কামড়েছে, ঠিক আছে, একটা মানুষকে সাপে কামড়েছে, ঠিক আছে, কোন সাপে কামড়েছে সেটা একটু জানলে তুলনামূলকভাবে চিকিৎসা ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে বা অন্যান্য ক্ষেত্রে তুই বিভিন্ন প্রজাতি থেকে আমরা তো বিভিন্ন ওষুধ পাই, শুধুমাত্র আমরা যদি ভেবে থাকি যে আমরাই বেঁচে থাকবো, বাকি কাউকে বাঁচিয়ে রাখবো না, তাহলে তো মানুষ দুদিনেই মরে যাবে। একটা সময় এরকম একটা ভাবনা চিন্তা ছিল মানুষেরা, দেখবি তোদের এনসিইআরটি বইও লেখা আছে যে একটা সময় ভাবনা চিন্তা ছিল, যেটা হচ্ছে যে মানুষ শুধুমাত্র নিজেদেরকে নিয়ে স্টাডি করতো, বা নিজেদের প্রজাতিটাকে, মনুষ্য প্রজাতিকে শ্রেষ্ঠ বলে মনে করা হতো। ওই কনসেপ্টটাকে বলা হয় অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ কি বলা হয়? অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। আমি যেভাবে পড়াচ্ছি তুই দেখবি, এখান থেকে তুই ফার্স্ট সেমেও, এটা একটা ডেমো ক্লাস, যদিও আমাদের অনলাইন ক্লাসগুলো এইভাবেই চলছে, এখান থেকে তুই ফার্স্ট সেমেও প্রচুর কমন পাবি। এবং তোদের আমি যেভাবে পড়াচ্ছি, দেখ বোর্ডের পড়া আর নিটের পড়া আলাদা বলে যদি কেউ বলে থাকে, সেটা একদম ভুলভাল কথাবার্তা, ঠিক আছে। এখানেও আমি তোদেরকে একদম এনসিইআরটি বেস করেই পড়াচ্ছি, যাতে তোরা ফার্স্ট সেমেও চূড়ান্ত নাম্বার পাস, 11-এর ফার্স্ট সেমে, এবং তার সাথে সাথে নিটটাও রানিং ইয়ারে ক্লিয়ার করতে পারিস, ঠিক আছে। তো আবার এখানে ফিরে আসি, তো এই ভিউটাকে বলা হতো অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ। আর পরবর্তীকালে আরেকটা ভিউ এসেছিল, যাকে আমরা বলি বায়োসেন্ট্রিক ভিউ, যাকে আমরা কি বলি? বায়োসেন্ট্রিক ভিউ। এই কনসেপ্টটা কি? অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউয়ে নামটা শুনেই বুঝতে পারছিস, অ্যানথ্রো কথাটার অর্থ হচ্ছে মানুষ। এখানে মানুষকেই শ্রেষ্ঠ বলে মনে করা হতো, অন্য প্রজাতিকে অতটা গুরুত্ব দেওয়া হতো না। এবার বুঝতেই পারছিস, এই অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ ওয়াইজ যদি আমরা পড়াশোনা করি, বা এইভাবে পৃথিবীটাকে ভাবলে, এইভাবে তাহলে জীব বৈচিত্র্যের কনসেপ্টটাই সেভাবে উঠে যাবে, বা এটা ঠিক নয়। তাই এর থেকে অনেক বেটার হচ্ছে বায়োসেন্ট্রিক ভিউ। বায়োসেন্ট্রিক ভিউ কি হয় না, সমস্ত জীবকে সমান গুরুত্ব দেওয়া হয়, সমস্ত জীবকে নিয়ে স্টাডি করা হয়, এবং সমস্ত জীবকে নিয়ে স্টাডি করলে আমরা প্রপার জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে পারি, বা বলা ভালো জীব বৈচিত্র্যের যে সুবিধাগুলো, বা জীব বৈচিত্র্য সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করে পৃথিবীকে আরো বেটার করে তুলতে পারি, ঠিক আছে। এবার তাহলে আমি ট্যাক্সোনমির ক্ষেত্রে কি বলবো না, ট্যাক্সোনমির ক্ষেত্রে ধরা যাক, আমি তোকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে তুই সকালবেলা ঘুম থেকে উঠলি, উঠে পায়চারি করতে করতে বাগানে গেছিস, তুই একটা অদ্ভুত রকমের প্রাণী বা অদ্ভুত রকমের একটা উদ্ভিদকে দেখতে পেলি, যে ধরনের উদ্ভিদকে, ধরা যাক একটা উদ্ভিদকে তুই দেখেছিস, যে উদ্ভিদকে তুই আগে জীবনে কোনোদিন দেখিসনি। মানে তুই তো কমনলি যেসব গাছ টাছ আছে সেই সব গাছকে তুই চিনিস, একটা গাছকে ধর একটু মানে একটা অদ্ভুত রকমের গাছ, যাকে মানে তুই দেখেই খুব অবাক হয়ে গেলি যে এই গাছটা আবার কিরকম গাছ। তুই তখন সবার আগে যেটা করতে পারিস, তোর হাতের কাছে হয়তো ফোন আছে, ফোনে একটা গাছটার ছবি তুললি, ঠিক আছে, গাছটার ছবি তুললি, বা গাছটা থেকে কিছু একটা নমুনা সংগ্রহ করলি, নমুনা সংগ্রহ করে তুই ধর স্যারকে জিজ্ঞেস করলি, তুই আমাকেই হয়তো জিজ্ঞেস করলি যে স্যার দেখুন তো এই গাছটাকে আপনি চেনেন কিনা, এরকম তো গাছ কোনোদিন দেখিনি, ঠিক আছে। তো আমি বললাম হ্যাঁ রে, না রে এইরকম গাছ তো আমিও চিনি না, তাহলে কি করা যায়? আমি কি করলাম, একটু যেখানে নিয়ে এই ধরনের গাছটাকে নিয়ে রিসার্চ করা হয়, তাদের সেখানে ধর আমি ছবিটাকে পাঠালাম বা নমুনাটাকে পাঠালাম, তারা একটু আলাপ আলোচনা করে বললো না এইরকম গাছ না আমরাও কোনোদিন দেখিনি, তারা পরবর্তীকালে তোকে জানালো বা আমাকে জানালো। এইভাবে করতে 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 আমাদের যে ধর কলকাতায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো যেগুলো আছে, বা এর থেকে যে তোর হচ্ছে যে মানে ওয়ার্ল্ডের যে হেড অফিস গুলো আছে সেখানে পর্যন্ত পৌঁছে ধর জানা গেল না এই রকমের প্রজাতি কেউ কোনোদিন দেখেনি, তার মানে তুই শিওর থাক যে এটা একটা নিশ্চয়ই নতুন কোনো প্রজাতি, এইটা কোনো নতুন কোনো প্রজাতি। তাহলে
তার মানে ততদিনে কিন্তু কনফার্ম হয়ে গেল যে একটা নতুন প্রজাতিকে তুই ডিসকভার করেছিস। ততদিনে তুই এটা কিন্তু কনফার্ম হয়ে গেল যে একটা নতুন প্রজাতিকে তুই ডিসকভার করেছিস। এবার তুই যখন নতুন প্রজাতিটাকে ডিসকভার করছিস, তাহলে এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনাটার মধ্যে কটা ধাপ হলো। তুই প্রথমে শনাক্তকরণ করেছিলি। শনাক্তকরণ মানে কি? তুই যে চিনিস না ওটাকে, সেটাও তো একটা শনাক্তকরণ। তুই শনাক্তকরণ করলি, তুই তাকে শ্রেণীবিন্যাস করলি। মানে শ্রেণীবিন্যাস বলতে যে তুই শ্রেণীবিন্যাস বলতে তুই সেইটা কোন রকমের, কি ধরনের উদ্ভিদ বা কি ধরনের প্রাণী হতে পারে সেটাকে তুই শ্রেণীবিন্যাস করলি। তার একটা তুই নাম দিলি এবং সেটা তুই এক জায়গায় লিপিবদ্ধ করলি। আমি শ্রেণীবিন্যাস বিষয়ে ডিটেলসে আসছি। লিপিবদ্ধকরণ করলি। এই 4টে স্টেপ যখন তুই কেউ করে, এই 4টে স্টেপ নিয়ে যেটা তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। এই 4টে স্টেপ নিয়ে যেটা আমরা পাই, সেটাই হচ্ছে আমাদের ট্যাক্সোনমি। এবার তো হতেই পারে একটা গাছকে তুই এরম ভাবে তুই ধর আবিষ্কার করলি, সব ঠিক আছে, কিন্তু তার একটা বিবর্তনগত সম্পর্কও তো আছে। সেটা একটা গাছ হতে পারে, একটা প্রাণী হতে পারে। যে এই প্রাণীটা অন্য কোনো প্রাণীর সাথে কিরম ভাবে রিলেটেড, মানে ধর এর পূর্বপুরুষ কোন প্রাণী ছিল, বা এই যে ভাবনা চিন্তাগুলো, অর্থাৎ বিবর্তনগত ভাবে যখন আমরা কোনো একটা ভাবনা চিন্তা করি, এই যে বলি না যে মানুষের সাথে সিম্পাঞ্জির ডিএনএ তে মিল আছে, বা এইগুলো আমরা বুঝি কি করে? অর্থাৎ একটা প্রাণীর সাথে, একটা জীবের সাথে তার কাছাকাছি অন্যান্য জীবেদের যখন আমরা একটা বিবর্তনগত সম্পর্ক বার করি, কারণ লাখ লাখ বছরের বিবর্তনের মাধ্যমেই তো আজকে পৃথিবীতে আমরা এসেছি। আমি আমার স্টুডেন্টদের একটা মজা করে একটা কথা বলি, যে মানুষ হচ্ছে পৃথিবীতে বিবর্তনের মাধ্যমে আসা লেটেস্ট মডেল। তুই মনে কর 1980 সালে তোর কাছে একটা, বা 1990 সালে তোর কাছে যে ফোনটা ছিল, তুই তখন যদিও ছিলি না, 1990 সালে মানুষজনের কাছে যে ফোনটা ছিল, 2026 সালে মানুষজনের কাছে যে ফোনটা আছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই তো? তাহলে এই মাত্র দেখ, 1990 থেকে ধরলেও ঠিক আছে, এই 36 বছরের মধ্যে তোর হচ্ছে কিন্তু কত 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 টেকনোলজিক্যাল উন্নতি হয়ে গেছে। সেম ভাবে টেকনোলজিক্যাল উন্নতিটা খুব এই মাত্র 36 বছরে হয়েছে বলে আমাদের চোখে পড়ছে, কিন্তু বিবর্তনটা লাখ লাখ বছর বা হাজার হাজার বছর ধরে চলে, তাই সবসময় আমাদের চোখে পড়ে না, কিন্তু বিবর্তন একটা হয়েই চলেছে। সেই বিবর্তনের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন প্রাণীর সাথে বা কোন জীবের সাথে কে রিলেটেড। অর্থাৎ ট্যাক্সোনমির সাথে আমি যদি বিবর্তনগত সম্পর্কটাকে অ্যাড করে দিই, ট্যাক্সোনমি যেটাকে বললাম তার সাথে আমি যদি ধর বিবর্তনগত সম্পর্কটাকে অ্যাড করে দিই, তাহলে আমরা যেটা পাবো, এর সাথে আমরা বিবর্তনগত সম্পর্কটাকে অ্যাড করে দিলে আমরা যে জিনিসটা পাবো, সেটাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। ঠিক আছে, সেটাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। এবার এই যে শ্রেণীবিন্যাসের কেসটা কি একটু তোকে বলি। এই যে কোনো জীবকে একটা সাজানোর দরকার আছে মানে কি? ধরে যাক আমি তোর সাথে আমার এই মানে এখানে দেখা হলো, ঠিক আছে, আমি তোকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তোর কোথায় বাড়ি, মানে তোর সাথে আমার মনে কর কলকাতায় দেখা হলো। তো কলকাতার তুই একটা কাজে গেছিস, আমি একটা কাজে গেছি, আমি তোকে বললাম যে হ্যাঁ তোর কোথায় বাড়ি, তুই তো কিছু একটা বলবি যে স্যার আমার অমুক জেলায় বাড়ি, কি অমুক জায়গায় বাড়ি, কিছু একটা বলবি, ঠিক আছে। কিন্তু এই তোর সাথেই আমিও ধর কোনো কাজে আমেরিকা গেছি, তুইও ধর কোনো কাজে আমেরিকা গেছিস, ফার্স্ট টাইম তোকে আমি দেখেছি, দেখে তো অন্তত তোকে আমাকে দেখে তো আর ব্রিটিশ মনে হবে না, ব্রিটিশদের দেখতে একটা অন্যরকম হয়। তাহলে আমাকে তোকে দেখতে মোটামুটি দেখে মনে হচ্ছে কি যে হ্যাঁ ভারতীয় উপমহাদেশ বা এশিয়ার মধ্যে বাড়ি। তো আমি তোকে ফার্স্টে তোকে ধর জিজ্ঞেস করলাম যে হোয়ার আর ইউ ফ্রম, তুই ফার্স্টে কি বলবি? ইন্ডিয়া। তখন আমি বললাম আই এম অলসো ফ্রম ইন্ডিয়া। তারপর আমি হঠাৎ বললাম যে আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, বা তুই জিজ্ঞেস করলি যে ফ্রম হুইচ স্টেট, আমি বললাম আই এম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। এই কথাটা শোনার পর আর দেখবি তুই ইংলিশে কথাটা হয়তো বলবি না, তুই বলবি আরে দাদা আপনি বাঙালি, চলুন তাহলে বাংলাতেই কথা বলি, আপনি পশ্চিমবঙ্গের কোথায় থাকেন? আমি বললাম আচ্ছা আমি পশ্চিমবঙ্গের তারকেশ্বরে থাকি। তুই বললি আচ্ছা আমি পশ্চিমবঙ্গের এখানে থাকি। তার মানে দেখ, একটা টপ লেভেল থেকে আমাদের অ্যাড্রেসটা আস্তে 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 ছোট হতে আসছে না? টপ লেভেল থেকে আমাদের অ্যাড্রেসটা আস্তে 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 কমে আসছে কি আসছে না? মানে যেমন তাহলে এটা যদি তোর পোস্টাল অ্যাড্রেস হয়, তুই যখন অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো জিনিস অর্ডার করিস, যেভাবে একটা কোনো অ্যাড্রেস ছোট হতে 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 আসে, সেম ভাবেই আমাদের পৃথিবীতে যে থাকা প্রত্যেকটা জীবের এরকম একটা অ্যাড্রেস আছে। এইটাকেই বলা হয় তার ট্যাক্সোনমিক্যাল অ্যাড্রেস, বা এইটাকেই বলা হয় তার হায়ারার্কি। কিরকম জিনিস? বায়োলজির ভাষায় এই হায়ারার্কিতে 7টা ধাপ আছে। মানে এই হায়ারার্কি মেন 7টা ধাপ আছে, আরো ধাপ আছে, মেনলি 7টা ধাপ আছে। কিরকম ধাপ আছে? একটা হচ্ছে কিংডম, বাংলাটা আমি পাশে লিখে দিচ্ছি, কিংডম বা রাজ্য।
ঠিক আছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। ফ্যামিলি, জেনাস, স্পিসিস। বাংলায় বাংলায় কি আমরা কি বলবো? আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা কথা বলে দিই, আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, ক্লাস 11-এর বা ক্লাস 12-এরও চলছে, ক্লাস 10-এরও চলছে। প্রত্যেকটা ক্লাসই হচ্ছে আমাদের বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপ থেকে তোরা নিতে পারিস। যেমন ক্লাস 11-এর যে ক্লাসটা চলছে, এটা মানে প্রাইসটা খুবই কম রাখা আছে যাতে সবার সুবিধা হয়। 1 বছরের জন্য, অর্থাৎ 2টো সেমিস্টারের জন্য তোর হচ্ছে যে 849 রাখা আছে। যারা যারা প্রচুর জন ক্লাসে জয়েন করে গেছে, এর বাইরেও কেউ জয়েন করতে চাইলে তোরা বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপে জয়েন করবি। অ্যাপে দেখবি ওই 849-এর একটা কোর্সটার নাম হচ্ছে বায়ো টাইটান 2.0। ওই কোর্সটায় বাই নাও করবি। বাই নাও করার পরই দেখবি ইউপিআই অপশন আসবে। ইউপিআই অপশনটা ক্লিক করলেই তুই কিউআর কোড পেয়ে যাবি, বা অন্যান্য অপশনও আছে, ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে তুই পেমেন্ট করতে পারিস। সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, রাত 9টা থেকে। তো এইভাবে তুই জয়েন করতে পারিস। আর প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংও থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে তো নোট দেবই। তো এর বাংলাটাও তোকে একটু বলে দিই। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে ধাপটা আমরা পেলাম, এইটাকে, এই টোটাল ধাপটাকে আমরা কি বলি? ট্যাক্সোনমিক হায়ারার্কি। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। এটাকে কি বলা হয়? ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবং এই এক একটা ধাপকে বলা হয় এক একটা ট্যাক্সন। এক একটা ধাপকে কি বলা হয়? এক একটা ট্যাক্সন। বোঝা গেছে কি যায়নি? এটা এবার তোর মনে হতে পারে, স্যার এই নামগুলো মনে রাখবো কি করে? আমি তার ব্যবস্থাও করে দিচ্ছি। এই নামটা মনে রাখার ব্যবস্থাও আমি তোকে করে দিচ্ছি। ঠিক আছে, দেখবি অনেক সময় ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় না, মায়েরা শেখায় তো, যে খাবার মানে ধর ছোটবেলায় আমাদের স্বভাব কি থাকে? যেটাই পাচ্ছি মুখে দিয়ে দিচ্ছি। মায়েরা কি শেখায়? যে ওরকম হঠাৎ করে মুখে দিতে নেই, জিনিসটাকে ধুয়ে খেতে হয়। বা কোন একটা পাত্রে তুই খাবার নিচ্ছিস, দিয়ে তোকে বলে না, মা বলে এই জিনিসটাকে ধুয়ে নে, ধুয়ে খা, তবে তো তোর নাহলে শরীর খারাপ হবে। তো এইটাকে আমি বলতে পারি যে পাত্র ধুয়ে জল খাও, পাত্র ধুয়ে খাও, নাহলে তোমার শরীর খারাপ করবে। তো এটাকে ইংলিশে আমি কি বলতে পারি? ইংলিশে আমি কি বলতে পারি? কিপ কিপ পটস ক্লিন, or family gets sick। ফ্যামিলি গেট সিক। তার মানে দেখ, এই মজাটা দেখ, পাত্র ধুয়ে জল খাও, নাহলে গোটা ফ্যামিলির শরীর খারাপ করবে। আর মজাটা দেখ, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। অর্থাৎ এই যে 7টা ধাপকে দেখ আমি এখানে লিখে দিলাম, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এইটাকে তুই মনে রাখার একটা শর্ট টেকনিকও আমি তোকে করে দিলাম। ঠিক আছে, তোকে আমি একটা ধর উদাহরণ দিচ্ছি। আমি যদি শুধু মানুষেরই উদাহরণ দিই, একটা বাস্তব আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি। ধর মানুষের কিংডম কি হবে? আমাদের তো জানিসই, কিছুটা 9-এ পড়ে এসেছিস, আমাদের কিংডম হবে অ্যানিম্যালিয়া। আমি সবগুলো লিখছি না, বাকিগুলো মুখেই বলে দিচ্ছি, কিংডম অ্যানিম্যালিয়া। আমাদের ফাইলাম কি হবে? আমাদের ফাইলাম হচ্ছে করডাটা। আমাদের ক্লাস কি হবে? ক্লাস হচ্ছে আমাদের ম্যামেলিয়া। আমাদের অর্ডার কি হবে? আমাদের অর্ডার হচ্ছে প্রাইমেটস। আমাদের ফ্যামিলি কি হবে? ফ্যামিলি হচ্ছে আমাদের হোমিনিডি। আমাদের জেনাস তো আর স্পিসিস তো জানিস, হোমো সেপিয়েন্স। তাহলে এইভাবে এটা হচ্ছে তোকে টোটাল আমি মানুষের অ্যাড্রেসটা দেখালাম। এরকম ভাবে প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা উদ্ভিদের তোর হচ্ছে যে এরকম ভাবে একটা অ্যাড্রেস করা যায়। এরকম ভাবে একটা অ্যাড্রেস করা যায়। বোঝা গেছে কি যায়নি? তাহলে এই ট্যাক্সোনমিক হায়ারার্কি। এবার ধর তোকে আমি মানে লাস্টের জেনাসটা আমি তোকে দেখাচ্ছি। মানুষের জেনাসটা তাহলে কি দাঁড়ালো? হোমো। আর সেপিয়েন্স, সেপিয়েন্স, তাহলে ধর হোমো সেপিয়েন্সই আমি যদি লিখি, বা ধর আমি তোকে লিখলাম, ধর রুই মাছের বিজ্ঞানসম্মত নাম আমি দেখাচ্ছি, সব থেকে খুব কমন, লেবিও রোহিতা। নিচে আন্ডারলাইন করতে হয় জানিস, বিজ্ঞানসম্মত নাম লেখার সময় নিচে কিন্তু আন্ডারলাইন করতে হয়। এবার তুই বলবি, স্যার আমাদের তো ফার্স্ট সেমে এমসিকিউ আসবে, তো এমসিকিউ তোকে ধর 4 রকম অপশনে দিয়ে দিল, এইটা একটা ছিল, তার মানে এটাই সঠিক উত্তর হবে, বাকিগুলো ভুল ভুল অপশন দেবে। অর্থাৎ গণের প্রথম যে লেটারটা আছে, গণের প্রথম অক্ষরটা, এলটা দেখ বড় হাতে লিখেছি, বাকি সবকিছু আমি ছোট হাতে লিখেছি। এটা গেল দ্বিপদ নামকরণের প্রথম রুল। তারপরে দেখ কি লিখেছি, এর নিচে আন্ডারলাইন করা আছে, এর নিচে আন্ডারলাইন করা আছে। অনেকে ভুল করে একসাথে টানা আন্ডারলাইন করে দেয়, দুটোকে আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর ধর কোন কোন বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেছেন, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, জাস্ট ফর এক্সাম্পল ধরা যাক এটা লিনিয়াস করেছে, ধরা যাক। তাহলে তুই তার সেই বিজ্ঞানীর নামের নামের যে মানে কি বলবো শর্ট ফর্ম, সেটা এর পাশে দিয়ে দিতে হবে, সেটা এর পাশে দিয়ে দিতে হবে। ঠিক আছে,
আর কি করতে হবে, আর কি করতে হবে, অনেক সময় এমন কিছু বিজ্ঞানসম্মত নাম দেখা যায়, অনেক সময় এমন কিছু বিজ্ঞানসম্মত নাম দেখা যায় যেখানে গণ বা প্রজাতিটা এক হয়ে যায়। আবার গণ প্রজাতি বা এর কারো কারো ক্ষেত্রে উপপ্রজাতিও দেখা যায়। গণ বা প্রজাতি এক হয়ে গেলে, বা গণ প্রজাতি উপপ্রজাতি, গণ বা প্রজাতি এক হয়ে গেলে, এটা তো গণ, এটা প্রজাতি, মানে এটা জেনাস, এটা স্পিসিস। গণ বা প্রজাতি এক হয়ে গেলে, বা কারো ক্ষেত্রে গণ প্রজাতি বা এর পরে আরো কিছু একটা থাকলে উপপ্রজাতিও এক হয়ে গেলে, সেই ধরনের ঘটনাটাকে আমরা বলবো, তাদেরকে বলবো টটোনিম। আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, ধর গরিলা, গরিলা, তাদেরকে আমি টটোনিম বলবো। গরিলা, 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 গরিলা। দেখ একটা জিনিস খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর, এই যে এই জিটা আমি বড় হাতের লিখেছি, কিন্তু এই জিটা ছোট হাতের লিখেছি, গরিলা, গরিলা, ঠিক আছে, গরিলা, গরিলা, এটা গেল টটোনিম। কি বলে এটাকে? টটোনিম। এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পড়তে পারে, যে টটোনিমের একটি উদাহরণ হলো, দিয়ে 4টে অপশন দিয়ে দিল। টটোনিমের একটি উদাহরণ হলো, দিয়ে 4টে অপশন দিয়ে দিল, খেয়াল থাকে জান। এবার আরো এরকম দুটো জিনিস আছে, ধর হোমোনিম আর সিনোনিম, এটা স্টুডেন্টদের প্রচুর গুলিয়ে যায়। এরকম আরো দুটো জিনিস আছে, হোমোনিম আর সিনোনিম, এটাও অনেক সময় স্টুডেন্টদের গুলিয়ে যায়। সেটা কি, ভালো করে বল। সিনোনিম, সিনোনিম ওয়ার্ডটা তোরা ইংলিশে শুনেছিস, ইংলিশে কোন একটা ওয়ার্ডের সমার্থক শব্দকে সিনোনিম বলে, সমার্থক শব্দকে সিনোনিম বলে। সিনোনিম আর হোমোনিম কনসেপ্টটা ভালো করে বল। সিনোনিম মানে একই প্রাণীর যদি একাধিক নাম হয়, মানে একই জীবের যদি একাধিক নাম হয়, ঠিক আছে, একটা সিনিয়র সিনোনিম, একটা জুনিয়র সিনোনিম। একই জীবের ভুল করে যদি একাধিক নাম দিয়ে দেয়া হয়ে থাকে কোনো কারণে, ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো সিনোনিম। আর যখন একাধিক জীবের একটাই নাম হয়ে যায় কোনো কারণে, একাধিক জীবের একটাই নাম হয়ে যায় কোনো কারণে, তাকে বলবো হোমোনিম। ঠিক আছে, এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথমটা রেখে বাকিটাকে বাতিল করে দেওয়া হয়। এবং এই প্রসঙ্গে আরো একটা আমি তোকে সূত্র বলবো, যেটা থেকেও প্রশ্ন আসতে পারে, যেটাকে বলা হয় ল অফ প্রায়োরিটি, হচ্ছে অগ্রাধিকার আইন, অগ্রাধিকার আইন। তাহলে বোঝা গেছে। এবং অবশ্যই বুঝতে পারছিস, এই যে বিজ্ঞানসম্মত নাম, এগুলো সবসময় তোর হচ্ছে ল্যাটিন ভাষায় লিখতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। আর দেখবি টাইপ করার সময় আন্ডারলাইন করা দরকার পড়ে না, মানে বইয়ে যখন লেখা থাকে তখন কিন্তু আন্ডারলাইন করা থাকে না। ঠিক আছে, বোঝা গেছে কি যায়নি, বোঝা গেছে কি যায়নি? তাহলে বেসিক যে ট্যাক্সোনমি বা সিস্টেমেটিক্সের যে কনসেপ্ট এবং তার সাথে সাথে জীবের যে বৈশিষ্ট্য, সেগুলোকে আমি এই ছোট একটা ক্লাসের মাধ্যমে তোর হচ্ছে যে ক্লিয়ার করে দিলাম। এবার আমাদের যে ধর ক্লাসগুলো চলছে আমাদের অ্যাপে, একদম এইভাবেই প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে আমরা এরকম পড়ানো চলছে। তো ধর এখনো পর্যন্ত যতটুকু আমি পড়ালাম এই ছোট ক্লাসটা, তো একটা ছোট যে এই ছোট ডেমো ক্লাসটা, ছোট ছোট ডেমো ক্লাসটায় তোকে সেখান থেকে কিরকম প্রশ্ন পিওয়াই কিউ এ এসেছিল, বা ধর বোর্ডে কিরকম ভাবে প্রশ্ন আসে আমি একটু দেখিয়ে দিই। যদিও তোদের 11-এ হচ্ছে যে আগে যখন বোর্ড প্রশ্ন করতো কিরকম প্রশ্ন আসতো একটু দেখিয়ে দিই। এরকমই প্রশ্ন কিন্তু ফার্স্ট সেমিস্টারে আসবে। ধর যতটুকু পড়ালাম, দেখ ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক, দেখ গণ, প্রজাতি, ভ্যারাইটি, গোত্র। আমি যেটা বললাম এটা খুব ইজি, এটা একদমই ওই যে বললাম রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, তাহলে এটাই উত্তর হবে। দেখ এটা 2013 11-এ মানে বোর্ড তখন প্রশ্ন করতো, প্রশ্নটা এসেছিল। ট্যাক্সন হলো গোত্রীয় র্যাঙ্ক, যে কোনো ট্যাক্সোনমিক র্যাঙ্ক, বর্গীয় র্যাঙ্ক কোনোটি নয়। এটা এসেছিল বোর্ড স্যাম্পল কোশ্চেন 2018-তে, বোর্ড স্যাম্পল কোশ্চেন যেটা পাবলিশ করেছিল সেখানকার বোর্ডেরই পাবলিশ করা কোশ্চেন। এটা কি হবে, এইমাত্র আমি শিখিয়ে দিলাম। এটা উত্তর হবে যে কোনো ট্যাক্সোনমিক র্যাঙ্ক। তাহলে বুঝতে পারছিস কতটা সোজা এমসিকিউ, তোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো এমসিকিউ তুই কিন্তু পেরে যাবি। আশা করি তোদের ক্লাসটা ভালো লেগেছে। এরকম ক্লাস মাঝে মাঝে আমি ইউটিউবেও দেবো, তবে যারা একদম রেগুলার বেসিসে সপ্তাহে 2 দিন করে আমাদের ক্লাস হচ্ছে, যারা প্রপার সিলেবাস মেনটেন করে পরপর ক্লাসগুলো করতে চাইছিস, তারা আমাদের বায়ো ইউজার দেবংস অ্যাপ থেকে 1 বছরের যেটা টোটাল ফিজ আছে 849, ওটা দিয়ে গোটা কোর্সটায় জয়েন করতে পারিস। এবং সেখানে তো সপ্তাহে 2 দিন করে ক্লাস হচ্ছে, এবং সেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে বোঝানোর পর তার একটা নোটও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ তোদেরকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।